আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু সবথেকে ভালো লাগছে তোমরা ভিডিও দেখছো আর প্রচুর কমেন্ট, পজিটিভ কমেন্ট আসছে। সবাই খুব পছন্দ করছে ভিডিওগুলো, আর অনেকেই দেখছি। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগছে। যারা নতুন আসছো দেখছো, তারা সাবস্ক্রিপশানটা করে দিও। আর এত সুন্দরভাবে নোট করে দিচ্ছি, এত সুন্দর নোট করে পড়াচ্ছি, তোমাদের ভালো লাগবে অবশ্যই। যারা প্রিপারেশান নিচ্ছ প্রাইমারি আর আপার প্রাইমারি টেটের জন্য, তো তারা প্রতিনিয়ত খেয়াল রাখো, প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আসছে। আর এরপরে সায়েন্সের ক্লাস, হ্যাঁ, যে টিচারকে নিয়ে আসছিলাম তার একটু শারীরিক সমস্যার কারণে ঠান্ডা লেগে যাওয়ার জন্য এক্ষুনি আসতে পারছে না। 2-4 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? তখন দেখবে প্রতিনিয়ত 2-3টে করে ক্লাস আসবে। তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে নিতে পারবে যদি এখানে তোমরা ফলো করতে থাকো। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে, আগের ভিডিওতে আমরা কি নিয়ে ক্লাস করেছিলাম, আমরা বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স নিয়ে যে তত্ত্বটা, বেসিক জিনিসটা, সেটা আমরা দেখেছিলাম। যে ওখানে আলফ্রেড বিনেট কি বলছেন, ঠিক আছে, স্টার্ন যে বুদ্ধিমত্তার আইকিউ বেজের সূত্রটা দিয়েছিলেন, সেসব নিয়ে আমরা নানারকম আলোচনা করেছিলাম। আর বলেছিলাম বুদ্ধিমত্তার যে 8টি তত্ত্ব আছে সেই তত্ত্বগুলো নিয়ে আলাদা করে ভিডিও আসবে। তো আজকে সেটা নিয়েই করবো। এবার দেখো, 8টি তত্ত্ব আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সুন্দর করে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। আলাদা আলাদা করে সেগুলোর তৈরি করছি ভিডিও, কিন্তু আমি প্রত্যেক দিন 4টে করে এই ভিডিও আপলোড করে দেবো। প্রত্যেকটা তত্ত্ব আলাদা আলাদা করে ভিডিও করছি, কিন্তু 4টে করে প্রতিদিন আপলোড করে দেবো। দুদিনে আমি এই ক্লাসটা কমপ্লিট করে দেবো। তারপরে এমসিকিউ সিরিজ আসবে এর উপরে। তো প্রথম যে তত্ত্বটা, সেটা হচ্ছে বুদ্ধির একক উপাদান তত্ত্ব। এই একক উপাদান তত্ত্বটা দিয়েছিলেন কিন্তু আমাদের মনোবিজ্ঞানী স্টার্ন, ঠিক আছে, আর টারম্যান মিলে, কিন্তু এখানে স্টার্নকেই ধরা হবে। এবার এই স্টার্নের তত্ত্ব বা এই একক উপাদানের তত্ত্ব কি, ভালো করে বুঝবে। এখানে দেবে 4টে তত্ত্ব আজকে নিয়ে করব। এরা একটা তত্ত্ব প্রথমে যে দিয়েছিলেন, পরে গিয়ে সেটা ভুল প্রমাণিত হয়েছে, বা প্রত্যেকটা তত্ত্বের মধ্যে কিছু না কিছু একটা ভুল বা সীমাবদ্ধতা আছে। আর তত্ত্বের গুলো ভালো করে আগে বুঝতে হবে। তো এই একক উপাদান তত্ত্ব মানে কি, এখানে এই যে মনোবিজ্ঞানী স্টার্ন কি বলেছিলেন, যে মানুষের বুদ্ধি হলো একটা অখণ্ড একটা শক্তি বা ক্ষমতা। উনি বলতে চাইছে যে মানুষের বুদ্ধিকে আমরা একটা এরকম অখণ্ড শক্তি বা ক্ষমতা দিয়ে চিহ্নিত করা যেতে পারে। এটা কোনো মানে ভাঙা কোনো অংশ বা বিভাজ্য কোনো অংশ নয়। একটা মানুষের সামগ্রিক একটা শক্তি থাকবে, যেটা দিয়েই, এই সামগ্রিক শক্তিটা দিয়েই, একটা অখণ্ড শক্তিকে দিয়েই মানুষ সব রকমের কাজ করতে পারবে, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তাহলে কি তিনি এই যে মানে বুদ্ধিটাকে একটা অখণ্ড একটা অংশ ধরেছিলেন, যার মাধ্যমে যত সমস্যা আসুক না কেন সেই সমস্যাগুলোকে সে সমাধান করতে পারবে। সেই জন্য এটাকে একক উপাদান তত্ত্ব বলা হচ্ছে। এখানে দেখবে সেই সংজ্ঞাটাতে সেটাই ভালো করে এখানে গুছিয়ে লেখা আছে, ঠিক আছে? একবার বলছি, তোমরা দেখো। বলছে, এই তত্ত্ব অনুযায়ী বুদ্ধি হলো একটি অখণ্ড একক শক্তি বা ক্ষমতা। দেখো, যেটা বললাম সেটাই গুছিয়ে লেখা আছে। এটি কোনো বিভাজ্য অংশ নয়, এটি সামগ্রিক শক্তি যা মানুষের সমস্ত মানসিক কাজ নিয়ন্ত্রণ করে। আলফ্রেড বিনে মনে করতেন বুদ্ধি এমন একটি সাধারণ ক্ষমতা যা দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারে। তার মানে ওই একটা অখণ্ড শক্তি বা ক্ষমতা যেটা দিয়ে মানুষ সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারবে। বুদ্ধিটাকে এইভাবে সংজ্ঞায়িত করেছিলেন, একটি উপাদান দ্বারা, ঠিক আছে? তাই এটাকে বলা হয় একক উপাদান তত্ত্ব। এবার এই তত্ত্বের কিছু বৈশিষ্ট্য আছে, জেনে নেওয়া যাক কী কী বৈশিষ্ট্য আছে। কি বলছে প্রথমে, যে এটা অবিভাজ্য। দেখো, বুদ্ধির সংজ্ঞায় সেটাই বলা আছে, এটা একটা অখণ্ড, ঠিক আছে, শক্তি। এটাকে কোনো ছোটোখাটো কী হবে, উপাদানে ভাগ করা যাবে না। অর্থাৎ
বুদ্ধিকে কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করা যাবে না। তারপরে কি বলছেন, এটা একটি সর্বজনীন শক্তি। এটি এমন একটি মানসিক শক্তি যা সব ধরনের বৌদ্ধিক কাজে একইভাবে ব্যবহৃত হয়। মানে যে কোনো রকম কাজ করুক না কেন, গান গাওয়ার থেকে শুরু করে অঙ্ক করা, ইতিহাস পড়া, যাই বলুন না কেন, ওই একটা উপাদান দ্বারাই নিয়ন্ত্রিত হবে, সেটাই বলতে চাইছে। এবার কি বলছে, একক নিয়ন্ত্রণ। এখানে কি বলতে চাইছে দেখো, যদি কোনো ব্যক্তির মধ্যে একই উপাদান বা সাধন বুদ্ধি বেশি থাকে তবে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে সফল হবে। এখানেই কিন্তু সমস্যা। মানে একটা এক্সাম্পল দিলে, মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এক্সাম্পলটা দেখলে ভালো করে বুঝতে হবে। এখানে একটা এক্সাম্পল কী বলতে চাইছে উনি, একটা উদাহরণের সাহায্যে কী বোঝালেও কি এমন হয় যে উনি বলতে চাইছে কোনো একজন যদি স্টুডেন্ট ম্যাথে ভালো হয়, ঠিক আছে, তাহলে এই একক উপাদান তত্ত্বের মাধ্যমে তাকে ইতিহাসেও ভালো হতে হবে, ফিজিক্সেও ভালো হতে হবে, ঠিক আছে, কেমিস্ট্রিতেও ভালো হতে হবে, ইংলিশে ভালো হতে হবে। মানে বলছে কোনো একটা সাবজেক্টে যদি সে ভালো হয় তাহলে বাকিগুলোকেও তাকে ভালো হতে হবে। এখানেই কিন্তু তার তত্ত্বটা ভুল প্রমাণিত হয়েছে। এরপরে যারা যে মনোবিদরা এসেছিলেন এই তত্ত্ব দিতে, তারা এটাকে ভুল প্রমাণিত করে দিয়েছিলেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই তত্ত্বের মেন হচ্ছে সমস্যা। সেজন্য দেখবে কিছু সীমাবদ্ধতাও পিছনে দেওয়া আছে। তো এই উদাহরণটা দেখে নেবে, আমি যেটা বললাম সেটা একটু এখানে গুছিয়ে বলা আছে। তো নেক্সট দেখো আসছে আমাদের এই তত্ত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা। দেখো এখানে সেটাই বলা হয়েছে যে পরবর্তীকালে আধুনিক যে বিজ্ঞানীরা আসলেন তারা এই তত্ত্বটাকে নাকচ করে দিয়েছিলেন, মানে মিথ্যা বলে দিয়েছিলেন। তো এটা তো সহজেই বোঝা যাচ্ছে, একটা ছাত্র বা একটা স্টুডেন্ট যদি ম্যাথে ভালো হয়, অনেক সময় সে আর্টস গ্রুপে ভালো না হতেও পারে, তার আর্টস গ্রুপ পড়তে ইচ্ছা না হতেও পারে, বা যে ইতিহাস ভূগোলে ভালো সে অঙ্ক ভালো নাও পারতে পারে, ঠিক আছে, সেদিকে সে দক্ষ না হতেও পারে। এ না যে সে ওভারঅল সব ভালো হবে, সেটা কখনো হয়ও না। তো সেই জন্য এটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। তো ফার্স্ট কী বলছে সীমাবদ্ধতা, বাস্তবতার অভাব। দেখো এখানে সেই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, বলছে কেউ যদি অঙ্কে খুব ভালো হয় তাহলে সঙ্গীতে বা খেলাধুলায় দুর্বল হতে পারে। তাহলে এটা তো কখনো সম্ভব না যে পড়াশোনায় ভালো মানে সে খুব ভালো গান গাইতে পারবে, সে খুব ভালো নাচতে পারবে, এটা কখনো সম্ভব না। তাহলে এখানেই তাহলে কী হচ্ছে, এটি এই মানে একক উপাদান তত্ত্বের সাহায্যে কিন্তু এটা ব্যাখ্যা করতে পারা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে এটা কী বলছে, বহু উপাদানের উপস্থিতি। বহু উপাদানের উপস্থিতি মানে কি, এরপরে কিন্তু থর্নডাইক বা থার্স্টনের মতো বিজ্ঞানীরা এরা কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে বুদ্ধি আসলে হচ্ছে অনেকগুলো গুণ বা ক্ষমতার সমষ্টি। তো এখানে একক উপাদান দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না কোনোভাবেই, তোমরাই বুঝতে পারছো। তো ঠিক আছে, একক উপাদান আমরা একটু ভালো করে জানলাম ডিটেলসে কী জিনিস কী ব্যাপার, ঠিক আছে, আর কে দিয়েছে। এখানে দেখবে একটা সার কথা বা সংক্ষেপে একটা কথা লিখে দেওয়া আছে, এটা একটু তোমার দরকার হলে পড়ে নিয়ে। তো এটা তাহলে হয়ে গেল। এরপরে নেক্সট ক্লাসে যেটা আসবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পিয়ারম্যানের কী হবে দ্বি উপাদান তত্ত্ব। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করছি ডিটেলসে ক্লাস করিয়ে তোমাদেরকে মানে পেডাগোগিতে খুব দক্ষ করে তুলতে, মানে কোনো জিনিস বাদ না চলে যায়। তাহলে কি হবে, তোমরা যদি ভালো করে জিসটা বুঝে যাও, ডিটেলসে বুঝে যাও, তো কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। কারণ এখনকার পরীক্ষায় কিন্তু কোশ্চেন এমন হচ্ছে যে তুমি সরাসরি পড়ে যে 500টা এমসিকিউ সলভ করে যাবে, গিয়ে দেবে কিছুই কমন পাচ্ছ না, এমন কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায়। তুমি খেয়াল করে দেবে, সিটেট বলো, ইএমআরএসের পরীক্ষা হয়ে গেছে, সেই কোশ্চেনের সেট নিয়ে দেখতে পারো, এনবিএস কেবিএস, যে কি কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে, এ না যে তুমি 10 বছরের কোশ্চেন সলভ করে গেলেই কমন পেয়ে যাবে, সেদিন চলে গেছে। তো তোমাকে আগে জিস্ট ভালো করে বুঝতে হবে, জিস্ট যদি ভালো করে বুঝে যাও তোমরা অ্যান্সার নিজের থেকেই করতে পারবে। তো ডিটেলসে আগে ভালো করে পড়ো, এমসিকিউ পড়ে, নাহলে তো আমি এত সুন্দর এত খাটার কী দরকার ছিল, আমাদের সরাসরি শুধু সবসময় এমসিকিউ সিরিজ নিয়ে চলে আসতে পারতাম, এমসিকিউ কোশ্চেন করাও সহজ, তোমাদেরকেও তো কোনো না কোনো বইয়ের থেকে কোশ্চেন তুলে এনে শুধু সলভ করতে পারতাম,
বা আমি নিজের থেকে কোশ্চেন করে সলভ করে দিতে পারতাম, তাতে আমার কষ্টটাও কমে যেত। তাহলে তোমরা ডিটেলস ক্লাসগুলো ভালো করে করো। নেক্সট ভিডিওতে আমি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটা নিয়ে আসি, যেটা খুব ইম্পর্টেন্ট। আর যারা নতুন এসছো তারা কিন্তু একটু সাবস্ক্রিপশনটা করে দাও, কারণ ওটাই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমি তোমাদের কোনো ব্যাচ নিয়ে আসিনি, বা কোনো নোট দেওয়ার জন্য কোনো অ্যামাউন্ট কিন্তু আমি ধার্য করিনি, ঠিক আছে? তো তোমরা যদি একটু সাবস্ক্রিপশনটা করে দাও, লাইক কমেন্ট ভালো করে পজিটিভলি করো, তাহলে কিন্তু আমি কাজগুলো করতে আরও মানে মোটিভেটেড হব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাক আজ।